বিচার হবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ধন্যবাদ। একটি বিষয় যে হত্যাকাণ্ডের বিষয়ে যে বিভ্রান্তকর তথ্য আসছে যে নানা কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে দুটি টেলিভিশন চ্যানেলের প্রচার বন্ধ হয়েছে গতকাল রাতে, এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে সেখানে সংবাদ প্রচার করতে কিন্তু অনুমতি দেওয়া হয়নি। এবং আমরা দেখেছি এর আগের ঘটনাগুলোতে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো কিন্তু সরাসরি সম্প্রচার করেছে, কিন্তু গত রাতে আমরা বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে কিন্তু এভাবে শাপলা চত্বর থেকে সরাসরি সম্প্রচার করতে দেখিনি। মধ্যরাতের পর থেকে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তো এই অপারেশনটিকে এত ভীতিকর পরিস্থিতি তৈরি করবার কি পেছনে কি সরকারের সমালোচনা কি আপনি কেমনটা দেখছেন? অবশ্যই যে সংবাদ প্রকাশ করে যদি জাতিকে একটা দুর্যোগের মধ্যে ঠেলা দেওয়া হয়, সংবাদের মধ্যে যদি মিথ্যাচার প্রচার করা হয়, সেই মিথ্যাচার যেমন দিগন্ত টিভি বা বলেন ইসলাম টিভি, সেটার যে মালিক সে নিজে যুদ্ধ অপরাধে অভিযুক্ত হয়ে তার বিচার প্রক্রিয়া চলছে। তারা যেভাবে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে সমস্ত মিথ্যাচার প্রকাশ করছে, যে সেলফ সেন্সরশিপ বলে যে কথা আছে, সেই কথাগুলোও কিন্তু তারা মানছে না। এখানে দেখবেন কেউ বলছেন 100, কেউ বলছেন 500, কেউ বলছেন 1000, কিন্তু বিবিসি যেটা গ্রহণযোগ্যতা অধিকাংশ লোকের মধ্যে রয়েছে, সেই বিভ্রান্ত থেকে মানুষজনকে রক্ষা করে এদেরকে বন্ধ করে দেওয়া সরকারের উদ্যোগটিকে আমি অভিনন্দন জানাই। যে সংবাদপত্র প্রকাশ মানে বা সংবাদ প্রকাশ মানে যে কোনো গণমাধ্যমের বন্ধের একটি নীতিগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি যে বিটিআরসির টেলিযোগাযোগ স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছিল সরকারের তরফ থেকে এই দুটি চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য। তো আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যে আমার দেশকে বন্ধ করার ক্ষেত্রেও কিন্তু নিয়ম কানুনগুলো মানা হয়নি। পত্রিকাটি বা সংবাদ মাধ্যমগুলো যে সংবাদ প্রচার করছে সেটি নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু যে প্রক্রিয়া তাদেরকে বন্ধ করা হচ্ছে এই প্রক্রিয়াটিকে আসলে সাংবাদিকতা এবং স্বাধীন গণমাধ্যম এর নীতি বহির্ভূত বলেই অনেকে অভিযোগ করছেন। তো এই প্রক্রিয়াটিকে আরো কতটুকু স্বচ্ছ করা যায় বলে আপনার পরামর্শ? থ্যাংক ইউ। একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, আমরা তিনজনই সাংবাদিক এখানে, বিশেষ করে সংবাদপত্র বেআইনি প্রক্রিয়ায় বন্ধে আমাদেরকে সকলের একমত হওয়া উচিত। আমরা মানে সাংবাদিকতায়, সৎ সাংবাদিকতায় যদি বিশ্বাস করি, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, বাক স্বাধীনতায় যদি বিশ্বাস করি, তাহলে কোনো সংবাদপত্র বন্ধ শুধুমাত্র টেলিভিশনে গিয়ে প্লাগ অফ করে নেয়া, এটাকে যদি সমর্থন আমরা করি তাহলে আমাদের বিবেকের কাছে জবাবদিহি করতে হবে। কারণ আপনি আমার দেশ দেখেন, প্রেস কি কারণে বন্ধ করা হয়েছে এখন পর্যন্ত সরকারের কোনো আইন নেই। যেটা এমন নির্লজ্জ হয়ে গেছে সরকার, যে আগে যেটা লোকজন ভাবতো যে এই আইন দেখি এটা বন্ধ করা, এখন সেটারও তো আক্কা নাই। আমার দেশে যেভাবে বন্ধ করা হয়েছে কোনো আইনি প্রক্রিয়া নাই। দিগন্ত বন্ধ করা হয়েছে, দিগন্ত করতে পারে, আমি অস্বীকার করছি না, যেটা লাইভ দেখাচ্ছে সেখানে কিভাবে মিথ্যাচার হলো আমি বুঝি না। আমি কেন বিএনপি বা কারো সমর্থন করতে আসছি না, আমি যেটা বলছি সাদা কি সাদা বলেন, কালোকে কালো বলেন। আমি সাংবাদিক হয়ে সংবাদপত্র বন্ধ করবো এটা তো বলতে পারে না। আমি সংবাদপত্র মিথ্যাচার করবে, মিথ্যাচার করবে, খুনকে আমরা সমর্থন করব, আমরা সংবাদপত্রকে বন্ধকে সমর্থন করব। একটু সামাজিক হয় না, এটা বিতর্ক। আমার দেশ বন্ধ করা হয়নি। আমি একটু আসছি আপনার কাছে, আমি বলছি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যটি হচ্ছে এরকম: উস্কানিমূলক সংবাদ পরিবেশন, মন্তব্য ও বিবৃতি প্রচার করে দাঙ্গা লাগানোর চেষ্টা করার অভিযোগে এই দুটি চ্যানেলকে বন্ধ করা হয়েছে। আমাদের কথাটি হচ্ছে যে গণমাধ্যমকে অভিযুক্ত বন্ধ করবার দায়িত্ব তো টেলিযোগাযোগ ও বিটিআরসির নয়, এটি তথ্য মন্ত্রণালয় তথ্য কমিশন করবে এবং প্রেস কাউন্সিলের মাধ্যমে এদেরকে অভিযুক্ত না করে সরকারের নির্দেশে বিটিআরসি গিয়ে 4:10 মিনিটে। হ্যাঁ, তো আমরা বলছি এই প্রক্রিয়াটির কথা। এই প্রক্রিয়াটির ব্যাপারে আপনার সাজেশন কি, যে এই যে প্রক্রিয়া বন্ধ করা হয় এই প্রক্রিয়াটি তো সুস্থ নয়? যেভাবে এই দুইটি মাধ্যম যেভাবে মিথ্যাচার করছে আমার দেশ, মাহমুদুর রহমান সমস্ত নীতি বহির্ভূত ভাবে যে মিথ্যাচার প্রচার করে দেশে একটি যে আজকে যে মৌলবাদীদের উত্থান, আজকে যে সেই জনাব ইসাক কাজল সাহেব, আমার প্রশ্নটি হচ্ছে
এই দুটি টেলিভিশনের বিরুদ্ধে সরকার যে অভিযোগটি করেছে, এই অভিযোগটি বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, কিন্তু এটি বন্ধ করবার জন্য যেই দায়িত্বশীল বডিটি রয়েছে তাদেরকে কাজ করতে না দিয়ে সরকারের নির্দেশে বিটিআরসি বন্ধ করে দিচ্ছে, এই প্রক্রিয়াটি কতটুকু সমর্থনযোগ্য? তাদেরকে আরো সময় দেওয়া যায় তাহলে দেশ একটি ভয়ঙ্কর অবস্থার দিকে যাবে তাদের মিথ্যাচার প্রচারের মাধ্যমে। কাজেই সরকার তার নির্দেশে বন্ধ করছে, এবং ওই সরকারের সময় নয়। আমরা দেখেছি 21শে টিভি কি রকম বন্ধ করা হয়েছিল, এবং আজকে যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন 21শে টিভি বন্ধ করার ব্যাপারে তারা সম্পূর্ণ নীরব ছিলেন। আমরা আমি আসবো ইনফরমেশন 21শে টিভি সুপ্রিম কোর্টের অ্যাপিল ইন দি হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড বন্ধ করেছে, সরকার বন্ধ করে নাই। ধন্যবাদ। ইনফরমেশন মিস ইনফরমেশন দিলে হবে না। আমরা ওই গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক রাতের অন্ধকারে এইরকম। দর্শক, আপনারা দেখছেন কমিউনিটি দিস উইক। আমরা সংবাদ পর্যালোচনা করছি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিষয়গুলো আমরা বিরতির পর নিয়ে আসবো। আমাদের সাথে থাকুন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এসেছি কমিউনিটি দিস উইক অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে যারা বিরতির পর দর্শক যোগ দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, কমিউনিটি দিস উইকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সংবাদ বিশ্লেষণ করবার জন্য সাপ্তাহিক জনমতের পলিটিক্যাল এডিটর ইসাক কাজল, রয়েছেন সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক তারেক চৌধুরী। দর্শক, আমরা বিরতির আগে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা করেছিলাম। এবার আমরা আরো কিছু সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানাতে চাই। সাপ্তাহিক সুরমার শিরোনাম, অপেক্ষা, লাশ পেলেই খুশি, বেনিফিট সংস্কারের চরম শিকার ইনক্যাপাসিটি বেনিফিট গ্রহীতারা, কিশোরী ধর্ষণের দায়ে 3 বাঙালির জেল, ফ্যামিলি ভিজিট ভিসায় আপিলের নিয়ম বাতিল। সাপ্তাহিক বাংলা মিরর, ওয়ার্কার্স মার্ক মেড উইথ সেফটি ডিমান্ডস, ইকবাল আহমেদ ওয়েলদি ম্যান ইন বাংলাদেশি কমিউনিটি। আরেকটি সংবাদপত্র সাপ্তাহিক বাংলাদেশ, সাভার সংকট কি 2 নেত্রীকে সংলাপের মাধ্যমে কাছে আনবে, হরতাল প্রত্যাহার করেছেন, আসুন আমরা সংলাপে বসি, হাসিনা, নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি মেনে নিলেই সংলাপ, জানিয়েছে বিএনপি। তো এই ছিল সংবাদপত্র। আরো আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু আলোচনা হয়েছে গত সপ্তাহ জুড়ে, আমরা সেই বিষয়টি আপনাদের সাথে জানাতে চাই। দর্শক, সাভার ট্র্যাজেডি নিয়ে পোপ যে মন্তব্যটি করেছেন সেটি গত সপ্তাহ জুড়ে আলোচিত ছিল। বাংলাদেশে চলছে শ্রম দাস প্রথা, বলেছেন পোপ বেনেডিক্ট। বাংলাদেশের বাণিজ্য মর্যাদা বন্ধের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আরেকটি আর্টিকেল লিখেছেন স্যার ফজলে হাসান আবেদ নিউ ইয়র্ক টাইমসে, বাংলাদেশ নিডস স্ট্রং ইউনিয়ন নট আউটসাইড প্রেশার। তারপর টেলিগ্রাফে যে সংবাদটি এসেছে আমি সেটিও জানাতে চাই, যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লন্ডনে সমাবেশ হয়েছে। টেলিগ্রাফে যে নিউজটি করেছে, ব্রিটিশ মুসলিম লিডার চৌধুরী মঈনুদ্দিন ইন্ডিকেট ফর জেনোসাইড অ্যান্ড ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এই সংবাদটি বিবিসিতেও বেশ আলোচিত হয়েছে গত সপ্তাহ জুড়ে। এবং জেনেভায় মানবাধিকার পরিস্থিতি আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি এবং বিশ্বের 100টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সেখানে প্রতিবন্ধী অধিকার, আদিবাসী জনগণ, সংখ্যালঘু গোষ্ঠীকে সমর্থন, দুর্নীতি বিরোধী অভিযানের জন্য বাংলাদেশকে প্রায় 16 লাখ ইউরো অনুদানের ঘোষণা দিয়েছে। এই ছিল আন্তর্জাতিক মিডিয়ায়। তো আমরা পোপের বক্তব্যটি নিয়ে যদি আলোচনা করি, আপনি ইউনিয়নের সাথে যুক্ত রয়েছেন। পোপে যে বক্তব্যটা দিয়েছেন সেটা 100 ভাগের বেশি সত্য, মর্মান্তিক সত্য কথা। আমাদের দেশে যে ট্রেড ইউনিয়ন, যেমন ফজলে হাসান আবেদ, উনি দীর্ঘদিন পরে উনার উপলব্ধি হয়েছে যে শক্তিশালী ট্রেড ইউনিয়ন দরকার। এই বাজার অর্থনীতির আগ্রাসন আসার সাথে সাথে, যেমন বাংলাদেশে প্রথম আইন করে ট্রেড ইউনিয়ন বন্ধ করা হয় গ্রামীণ ব্যাংকে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে আপনি চাকরি নেওয়ার সাথে সাথে একটা ফর্মে সাইন দিতে হবে যে আপনি কোনো ট্রেড ইউনিয়নের সাথে জড়িত থাকবেন না। এই ট্রেড ইউনিয়ন বাংলাদেশে খুব শক্তিশালী ছিল। সেই ট্রেড ইউনিয়নের কারণে অনেক যে শ্রমিকরা, যেমন বাংলাদেশে যে প্রব যে কথাটা বলছেন, যেমন আজকে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা বেসিস
থাকেন বলে তাদের কথা কোনো না কোনোভাবে সংবাদপত্রে চলে আসে। কিন্তু আমি যদি বলি 162টা চা বাগান, সেই চা বাগানে প্রায় 10.5 লাখ চা শ্রমিক, যে চা শ্রমিকদের মধ্যে মাত্র 96,000 কর্মক্ষম, অর্থাৎ তারা চাকরি করেন আর বাকি সবাই বেকার। এবং বাংলাদেশে একমাত্র দেশ যে চায়ের একজন চা শ্রমিক দৈনিক হাজিরা পান 48 টাকা। ভারতে, দার্জিলিং সহ ভারতে একজন চা শ্রমিক পান 92 টাকা। শ্রীলঙ্কাতে একজন চা শ্রমিক পান 120 টাকা। কেনিয়াতে একজন শ্রমিক পান 222 টাকা। এই হইল আমাদের বৈষম্য। এবং চা শ্রমিকদের ইউনিয়ন করার জন্য সেখানে যে জিনিসটা ঠেকিয়ে রাখা হয়েছে, যে আমরা একটু আজকে সুনির্দিষ্টভাবে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো নিয়ে আলোচনা করব। গার্মেন্ট ফ্যাক্টরিতে আপনি জানছেন যে গার্মেন্ট ফ্যাক্টরিতে যে কতজন লোক শ্রমিক সেখানে কাজ করছিল। আমি তাদের ন্যূনতম বেতনটি বেতন না, আমি আজকে পর্যন্ত যে সেই 3টা গার্মেন্টসে কতজন শ্রমিক ওই দিন হাজিরা দিয়েছিল তাদের পরিসংখ্যানটাও এখন সঠিকভাবে আমরা কেউ পাইনি, কেউ দিতেও পারেনি। যে এতে এই জন্যই বলা হয় যে কিছু শ্রমিক দেশ শ্রমিক হিসাবে থাকে, তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ হাজিরা দেওয়া হয় যেটা খাতাপত্রে থাকে না। অর্থাৎ আমি যদি রেগুলার শ্রমিক কাজ করি, তাহলে আমি ডেইলি পাই 100 টাকা, তাহলে আমি যে 8টা দিন কাজ করব সেজন্য আমাকে 50 টাকা দেওয়া হয়, এবং এটা হয় না ট্রেড ইউনিয়নের। আমি আসবো আপনার কাছে। আমরা দর্শকের মতামত জানতে চাই। দর্শক কি আছেন টেলিফোনে? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার প্রশ্ন। Hello, assalamu alaikum. Can you hear me? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন প্লিজ। Okay, my name is Islam, and I have a question for our guest there. Bangladesh is fast descending into political chaos, like many other Muslim majority countries. Do your guests do they believe that the ruling system, the Sharia ruling system, the Khilafat ruling system, is going to be far better than the current man-made political systems? Thank you very much for your question. Next call. কে আছেন দর্শক? আমরা পরবর্তী কলে যাচ্ছি। দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন। ভাই, আমার দুইটা প্রশ্ন আছে। জি। একটা প্রশ্ন হইল যে আপনি যে যারা আনছেন কিতা কমিউনিস্ট না খার। দর্শক, আপনাকে প্রশ্ন করার আগে অনুরোধ করছি, ব্যক্তিগতভাবে দয়া করে কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। একজনের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু আপনি তার কাছে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতেছি। অবশ্যই, ধন্যবাদ। আপনি ওনারে প্রশ্ন করছিলেন যে সরকারের করণীয় কি আছে। এরা যে ব্রিগেড দিছিল, তো উনি বলছে সরকারের করণীয় কিছুই নাই। এই রাত্রে এইটা যদি না করতো সরকার, শাহবাগীরা যদি মাস ফর দিতে পারতো, তাহলে এদেরকে কি এক রাইতো ফর দেওয়া যাইতো না? ধন্যবাদ। এই বিষয়টি আমরা আলোচনা করেছি দর্শক, তারপরও আপনার এই মন্তব্যটি নিয়ে আমরা আলোচনা করব। যে প্রশ্নটি প্রথম কলারে যে প্রশ্নটি করেছেন, যে যদিও এটি আপনি সরকারের প্রতিনিধি নন, এটি আপনি ব্যক্তিগতভাবে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটি আপনার ব্যক্তিগত অভিরুচি। তো শরিয়া ল এর ব্যাপারে যেটি বলা হয়েছে, যে বাংলাদেশে শরিয়া ল ইমপ্লিমেন্ট করার ব্যাপারে ওনার অভিমত, এবং যে মানব সৃষ্ট যে নীতি, এই বিষয়টি আপনি কি একটু বলবেন? আমি একটি কথাই বলবো, যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এবং উনাকে বলবো যে উনি যদি শরিয়া ল, আমরা সমাজতান্ত্রিক বাংলাদেশ করার জন্য লড়াই করতাম, বিশ্বের সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য। উনি যদি শরিয়া লর জন্য লড়াই করেন, উনার আপত্তি নাই, উনি লড়াই করে যাবেন। গণতান্ত্রিক প্রক্রিয়া যদি অধিকাংশ মানুষ মনে করে যে বাংলাদেশের শরিয়া লটি ইমপ্লিমেন্ট হওয়া দরকার, এবং গণতান্ত্রিক ভাবে যদি তারা নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন, তখন তারা করবেন, তাদের কোনো আপত্তি থাকবে না। আমি আমার লড়াই আমি করে যাব সমাজতান্ত্রিক বাংলাদেশ করার জন্য। ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে পোপের সেই বক্তব্যটি নিয়ে, আসলে যে বাংলাদেশের ট্রেড ইউনিয়ন নিয়ে দীর্ঘদিন কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে আন্তর্জাতিক মহলেও, এবং শ্রমের যে মজুরি, এই মজুরি বাংলাদেশের এত কম
যেটি আন্তর্জাতিক বাজার দরের মজুরির চেয়ে অনেক পার্থক্য, যেমনটা উনি চা শ্রমিকদের উদাহরণটিও দিয়েছেন। এবং বাংলাদেশের চাকুরির ক্ষেত্রে যেখানে শ্রমিকদেরকে বলে দেওয়া হয় তুমি ট্রেড ইউনিয়ন করতে পারবে না, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় না, কিন্তু এখানে আমরা দেখি যে ইউনিসনের মতো ট্রেড ইউনিয়ন একটি সরকার ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। হ্যাঁ, তো এই থ্যাংক ইউ বুঝতে পারছি। হ্যাঁ, এক নম্বরে যেটা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন এই জন্যই দরকার, যে ট্রেড ইউনিয়ন শক্তিশালী থাকতো তাহলে গত দিনের ঘটনাটা হয়তো ঘটতো না, এত শ্রমিক হয়তো মারা যেত না। কারণ ট্রেড ইউনিয়ন লিডাররা একটা ডিসিশন নিত আমরা কাজ করব কি কাজ করব না। সুতরাং এটা। আর দ্বিতীয়টা হলো ট্রেড ইউনিয়ন শক্ত করা দরকার মজুরির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে। যেমন দুজন ভদ্র মহিলা কিন্তু এই যে বিধ্বস্ত ইয়েতে বাচ্চা প্রসব করেছেন, তার তো কাজে থাকার কথা ছিল না, তার তো লিভ থাকার কথা ছিল। সুতরাং সেগুলি দরকার। এবং এটা বর্তমান যে কার্যক্রম আছে সেটাকেও কিন্তু সরকার একটু গুরুত্ব দেওয়া উচিত। সরকার এই সেক্টরটাকে প্রায় 80% আমাদের আসতেছে ইনকাম, সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আপনি দেখবেন সিএনএন রিপোর্টে, সিএনএন ইন্টারভিউতে কিন্তু আমিনুলের হত্যাকাণ্ড শ্রমিক নেতার ব্যাপারে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী যদি ব্যাপারে একটু সতর্ক থাকতেন, আমি দোষারোপ করতেছি না, যে এটা গুরুত্ব দিতেন তাহলে এই বিব্রতকর পরিস্থিতির মধ্যে। এবং প্রধানমন্ত্রীর দপ্তর কতটুকু তথ্য সংগ্রহ করেন এই বিষয়টি, যেমন এই বিষয়টি কিন্তু আমরা জানি যে আন্তর্জাতিক মহলে আলোচিত হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীকে সেই তথ্যগুলো সরবরাহ করা হচ্ছে না। এটা প্রধানমন্ত্রীর কাজ নয়। আসলে প্রধানমন্ত্রীর তথ্য যারা সংরক্ষণ করেন, প্রধানমন্ত্রীকে যারা পরামর্শ দিয়ে থাকেন, তাদের তথ্যের ঘাটতি থাকতে পারে এখানে আমরা দেখেছি। তো আরেকটি বিষয় আপনার সাথে এখানে আমরা যোগ করতে চাই, বাংলাদেশের বাণিজ্য মর্যাদা স্থগিতের হুমকি দিয়েছে ইইউ। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা জানি যে 80% রপ্তানি আয়ের কিন্তু আমাদের খাত হচ্ছে বস্ত্র শিল্প, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এবং যদি বাংলাদেশের বাণিজ্য মর্যাদাটি ক্ষুণ্ণ করা হয়, সেখানে কিছু নিয়ম নীতি দিয়ে দেওয়া হয়েছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে হবে, এটি না আনলে পরে এটি বন্ধ করে দেবে তারা, হুমকি দিয়েছে। আমার মনে হয় যে এ ব্যাপারে সরকার, বিজিএমএ, তারপর আরো কয়েকটি সংস্থা রয়েছে, সবকিছু মিলে একটা সমন্বয় করা উচিত। আমরা এতে মনে হয় বিরোধী দল ঐক্যমত্য হবে, কারণ এগুলি করা উচিত দেশের স্বার্থে। আমাদের যে এই যে একটা ডিজাস্টার হয়ে গেল, যার কারণে সারা বিশ্বে আমাদের একটা মাথা নত হয়ে আসছে, অনেকগুলি প্রাণ ঝরে গেল, একমাত্র এই যে সরকার, দাতারা যারা বলে ইউনিয়নটা ঠিক করতে হবে, তারপর দাতাদের পরামর্শ অনুযায়ী, আমি বলতেছি না দাতাদের কথায় একদম সবকিছু করতে হবে, আমাদের সঙ্গে সামঞ্জস্য ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিক করতে হবে। এটা খুব বেশি কষ্টের কারণ না, যেটা অনেকটাই বাহির থেকে। প্রক্রিয়াটি কি হতে পারে? শ্রম যে শ্রম আইন আজকে 4 বছর ধরে এই সরকার ঘোষণা করেছিল, তার নির্বাচনী অঙ্গীকারে ছিল যে শ্রমিকদের ন্যূনতম মজুরি দিয়ে, যে চা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি দিয়ে যে শ্রমনীতি প্রণয়ন করা হয়েছিল, 4 বছর সরকারের চলে গেছে, আজ পর্যন্ত সেই শ্রম নীতি কার্যকর করা হয় নাই। শ্রমনীতি কার্যকর করা না হলে আপনি কিভাবে শ্রমিকদের জীবনমান উন্নয়ন হবে আমি তো বুঝি না। আমার ন্যূনতম মজুরি আমাকে নির্ধারিত করে দিতে হবে। এদেশে যেমন ন্যূনতম মজুরি কত হবে সরকার ঘোষণা করে দিয়েছে। এখানে শুধুমাত্র ন্যূনতম মজুরির বিষয়টি নয়, তার বীমার ব্যাপার রয়েছে, ম্যাটারনিটি লিভের ব্যাপার রয়েছে, এবং তার বাৎসরিক ছুটির ব্যাপার রয়েছে। এই বিষয় এবং কোনগুলিতেই নাই। এই যদি বীমার পলিসি থাকতো তাহলে আমাদেরকে জন্য সরকারের কাছে 10 লাখ 20 লাখ এটা করতে হতো না। ন্যূনতম মজুরির ব্যাপারটা নেই, সেখানে অন্যান্য ব্যাপার তো থাকার কথাই আসে না, সেগুলি আমাদেরকে করা উচিত আসলে সবকিছু মিলে, এবং সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকা উচিত। এবং যেটা দেখবেন সরকার কিন্তু বাইরের সরকার গুলো বুঝতে পেরেছে যে আমাদের কিভাবে চলে। তারা বলেছে অলরেডি যে 10% অফ পার্লামেন্ট মেম্বার তারা গার্মেন্টস এর মালিক, এবং তারা পরিচালনা করতেছে কিভাবে আইন হবে না হবে। সুতরাং এর থেকে বাইরে হওয়া উচিত। দেশের যদি এই ইনকাম শুধুমাত্র দেশের বহিরা মানে ইনকাম যে আসছে সেটা না, এই যে বিশাল একটা সংখ্যক লোকজন চাকরিতে আছে, বিশাল অনেক লক্ষ পরিবার বেঁচে আছে আমাদের এই দেশে, যেখানে জনসংখ্যার অতিরিক্তের কারণে মানে কাজ পাচ্ছে না, সেই ক্ষেত্রে সবগুলি মিলে আমার আরো ব্যয় আসবে। ডিজনি না করে ফেলছে, আরেকটা যে প্রাইমার্ক না করবে না তার কি নিশ্চয়তা রয়েছে? সুতরাং আমাদের আমরা জানি যে প্রাইমার্ক এটির কম্পেনসেশন দেওয়ার জন্য তারা বলেছে, ঘোষণা দিয়েছে। তারপরে অনেকে সন্দেহ সরকারের মাধ্যমে দিবে না, এনজিওর মাধ্যমে দিবে। বিদেশি যে কথাটা বলছেন, তাদের চিন্তা চেতনা কিন্তু সব সময় পরিপূরক হয় না। যেমন তারা যে কোম্পানিগুলা করে সেখানে তারা বলে যে না, সেখানে ট্রেড ইউনিয়ন করণ যাবে না। আবার চা বাগানে বলে কি যে শিশু শ্রম বৈধ। তাদের যে
তাদের যে ফ্যাক্টরি সেখানে বলবে যে না এখানে শিশু শ্রম যদি আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমনীতি আমাদের দেশে বাস্তবায়িত না হয় তো বাংলাদেশের যে শ্রমজীবী মেহনতি মানুষ তাদের জীবনমানের উন্নয়ন হইবার এবং এইরকম যেভাবে তারা মারা গেছে ঠিক সেইভাবেই তারা মরতে থাকবে এবং লুটেরা ধনিক বণিক শ্রেণী যারা সরকার এবং সংসদ জবরদখল করে আছে তারাই বারবার জিতে যাবে। ধন্যবাদ আপনাকে। ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। আমরা দেখেছি যে গত সপ্তাহে আলতাপালি পার্কে যুদ্ধ অপরাধীদের শাস্তির দাবিতে, সর্বোচ্চ শাস্তির দাবিতে র্যালি হয়েছে এবং তার পরবর্তীতে বিবিসিতে আমরা একটি সংবাদ দেখেছি যেখানে ব্রিটেনের যুদ্ধ অপরাধীদের ব্যাপারে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যেমন চৌধুরী মঈনুদ্দিনের ব্যাপারে যে অভিযোগ রয়েছে, তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে যুদ্ধ অপরাধের বিচারের মুখোমুখি করা এবং তার আইনজীবী মাধ্যমে তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে এই অভিযোগটি কোনো ভিত্তি নেই। তো আপনি এই বিষয়ে একটু যদি বলেন। অবশ্যই যে ব্রিটেনের যে চৌধুরী মঈনুদ্দিন এবং আমেরিকায় যিনি আছেন তারা 71-এ যে আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন এবং তারা যে সেই হত্যাকাণ্ডের মঈনুদ্দিন তখন দৈনিক পূর্বদেশে পত্রিকায় কাজও করতেন এবং এ ব্যাপারে এই ব্রিটিশ চ্যানেল 4 ওয়ার ক্রাইম ফাইল নামে একটা ফিল্ম 3 জনের ব্যাপারে দেখানো হয়েছে এবং বাংলাদেশের জিয়াউর রহমানের আমলে হাসান হাফিজুর রহমান সম্পাদিত যে মুক্তিযুদ্ধের দলিলপত্র, সেই দলিলপত্রের 13 নম্বর খণ্ডে বিস্তারিত সেখানে উল্লেখ আছে মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামানের যে তাদের যে অপকর্ম, কাজেই 18 জনকে হত্যা করা হয়েছে, কাজেই অভিযোগ রয়েছে। হ্যাঁ, এবং লয়ার আমার পক্ষে যে লয়ার আমার পক্ষেই কথা বলবেন তিনি কি কথা বললেন আমার কাছে ধর্তব্য নয়। বাংলাদেশে যে বিচার ট্রাইব্যুনাল হচ্ছে নোয়েনব্রাল ট্রাইব্যুনাল, ভিয়েতনাম ট্রাইব্যুনাল, কম্বোডিয়া ট্রাইব্যুনালের চেয়েও উচ্চ মানের, উচ্চ গ্রহণযোগ্যতা নোয়েনব্রাল ট্রাইব্যুনালে, ভিয়েতনাম ট্রাইব্যুনালে, কম্বোডিয়া ট্রাইব্যুনালে জামিনের কোনো আপিলের কোনো সুযোগ ছিল না, সেখানে আপিলের সুযোগ রয়েছে এবং সেখানে বাংলাদেশ সরকার তাহাকে এখান থেকে নিয়ে বিচারের সম্মুখীন করবেন। এটাই 71-এর মানুষ, 71-এর মুক্তিযোদ্ধা, 71-এর বাংলাদেশের স্বাধীনতা মানুষ তাই প্রত্যাশা করে। একটু আপনি একজন সম্পাদকই নন, আপনি একজন আইনজীবীও, সে কারণেই আপনার কাছে জানতে চাই যে আইনগত কি বাধ্যবাধকতা রয়েছে একজন ব্রিটিশ নাগরিক